আচ্ছা, আমাদের উইক 2 এর ক্লাস লেসন 3 এন্ড লেসন 4 আজকে। তো গত ক্লাসে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বেসিক কিছু জিনিস দেখেছিলাম। তো আমরা বলেছিলাম যে আজকের থেকে আমরা বিভিন্ন পদ্ধতি আছে সেটা চলে যাব। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের প্রথমে আমরা যে পদ্ধতিগুলো শিখব সেগুলো হবে আমাদের সলিউশন বা রুট বের করার কিছু নিয়ম। তারপরে আমরা আস্তে আস্তে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা ডিফারেন্স মেথড, যেগুলো আমরা প্রথম ক্লাসে ডিফারেন্স মেথডের কথা বলেছি, সেগুলো আমরা শিখব। তো আজকে প্রথম ক্লাস যেটা আছে লেসন 3, সেটা হচ্ছে আমাদের bisection method. In mathematics, the bisection method is a straightforward technique to find numerical solution of an equation with one unknowns. তো এখানে দুটো কথা বলা হয়েছে। এটা একটা টেকনিক যেটা হচ্ছে নিউমেরিক্যাল সলিউশন বের করার। তো সলিউশন মানে হচ্ছে রুট বের করা, বা সলিউশন মানে হচ্ছে সমাধান বের করা, এবং সেখানে ওয়ান আননোন থাকবে, মানে একটা ভেরিয়েবলের যদি শুধু একটা ভেরিয়েবল থাকে, যদি শুধু থাকে শুধু এক্স এর মান বের করতে পারবো, বা শুধু ওয়াই থাকে শুধু ওয়াই হবে, এরকম একটা ভেরিয়েবল থাকবে এবং তার সলিউশনটা হবে নিউমেরিক্যাল সলিউশন। Among all the numerical methods, the bisection method is the simplest one to solve the transcendental equations. তো আমরা জানি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলতে যে ইকুয়েশনগুলোকে বোঝায়, যে যেমন আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন আছে আর প্লাস কিছু আমাদের মানে sin x cos x, যেটা কি বলে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন আছে। এই ধরনের যে সলিউশনগুলো বের করার সিম্পল যে পদ্ধতি, নিউমেরিক্যাল আমরা যে পদ্ধতিটা যাচ্ছি সেটা কিন্তু নিউমেরিক্যাল পদ্ধতি, এটা কিন্তু আমাদের অ্যানালাইটিক পদ্ধতি না। অ্যানালাইটিক পদ্ধতি এবং নিউমেরিক্যাল পদ্ধতির মধ্যে যে পার্থক্যটা, তোমরা একটা জিনিসের সলিউশন করলে আমরা যে নিয়মে সাধারণত করি সেটা হচ্ছে অ্যানালাইটিক সলিউশন। তো তোমরা একটা ম্যাথ দেখলে সাধারণত যে নিয়মে সলিউশন করো, যেমন আমি একটু নিচের দিকে যাই, দেখো এখানে আছে x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে x এর মান বের করতে বলা হয়েছে 1 এবং 2 এর ভ্যালুর মধ্যে। x এর মানটা যেটা বের হবে সেটা 1 থেকে 2 এর মধ্যে। তো আমরা জানি যে x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর মান আমরা পাবো √3, হুইচ ইজ 1.7315, এরকম জাতীয় কিছু একটা, আমরা তো জানি এটা। বাট সে পদ্ধতিটা কি, আমরা যে পদ্ধতিতে এই সলিউশনটা বের করতাম সেটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক সলিউশন। কিন্তু এখন আমরা যে পদ্ধতিটা শিখবো সেটা হবে নিউমেরিক্যাল সলিউশন পদ্ধতি, এবং সেই পদ্ধতি সম্পর্কে আমি একটু জানবো বা মানে বলবো। বাট তার আগে আমি যেটা বললাম যে অ্যানালাইটিক সলিউশন এবং নিউমেরিক্যাল সলিউশন, এই জিনিসটা তো বুঝতে পেরেছো যে আমরা যে সাধারণ নিয়মিত সলিউশন গুলো করি সেগুলো হচ্ছে অ্যানালাইটিক সলিউশন। যেমন x স্কয়ার ইজ ইকুয়াল x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স পরের লাইনে লিখে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3, অতএব x ইজ ইকুয়াল টু √3, √3 মান জানি 1.73 সামথিং এরকম। তো ওইটা আমরা যেটা জানি, এবং দেখা যাচ্ছে যে এটা 1 এবং 2 এর মধ্যেও তো ভ্যালুটা পড়তেছে, কারণ 1.73 সেটা হচ্ছে 1 থেকে বড়, 2 এর থেকে ছোট, সো সেই হিসাবেও ঠিক আছে। কিন্তু ওই পদ্ধতিটা হচ্ছে অ্যানালাইটিক পদ্ধতি, কিন্তু আমরা যে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে নিউমেরিক্যাল পদ্ধতি, এবং তার মধ্যে সবথেকে সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে সিম্পলেস্ট যে পদ্ধতি সেটা হচ্ছে বাইসেকশন মেথড। The bisection method is used to find the roots বলতে সলিউশন বোঝায়, of a polynomial equation. Polynomial equation জানো যে এরকম x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। তবে যদি থাকে, এবং এখানে বলা হয়েছে ওয়ান আননোন, দ্যাট মিন্স এখানে ভেরিয়েবল কিন্তু একটাই হবে। It separates the interval and subdivides the interval in which the roots of the equation lies. তো এখানে আমরা ইন্টারভেলকে সাবডিভাইড করব, ইন্টারভেলকে আমরা মানে ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, বা যেরকম একটা ভাগ করে এটাকে বসাতে হবে। তো যাই হোক, এখানে লেখা আছে যেটা, সেটা আমরা মেথডটা পড়ি। অ্যালগরিদমটা যদি আমরা অ্যালগরিদমটা ক্লিয়ার হই তাহলে আমাদের আর সমস্যা নাই। Follow the below procedure to get the solution for the continuous function. প্রথম কথা হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা কন্টিনিউয়াস হতে হবে, এবং সেই প্রসিডিউরটা কন্টিনিউয়াস ফাংশনের জন্যই শুধুমাত্র মানে করা যাবে। ফর এনি কন্টিনিউয়াস ফাংশন f of x, তাহলে f of x একটা ফাংশন থাকবে, তার মানে এখানে x স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা এরকম হতে পারে, বা x স্কয়ার প্লাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এরকম যে কোনো কিছু থাকতে পারে, x কিউব থাকতে পারে, x টু দি পাওয়ার 4 থাকতে পারে, যাই থাকুক, কিন্তু একটা ভেরিয়েবলের হতে হবে। x থাকলে শুধু x, y থাকলে y। তো যাই হোক,
ফাইন্ড দ্য 2 পয়েন্টস সে এ এন্ড বি, এটা দেওয়া থাকবে আমাদের দুটো পয়েন্ট যে ইন্টারভ্যালের মধ্যে বের করতে হবে। সে এ এন্ড বি, এখানে ইন্টারভ্যালটাকে বলা হচ্ছে এ এন্ড বি সাচ দ্যাট এ ইজ লেস দ্যান বি, তার মানে ওই যে 1 থেকে 2 এর মধ্যে, তার মানে এক একের চাইতে 2 বড়, এরকম একটা ইন্টারভ্যাল বোঝাচ্ছে। এন্ড এফ অফ এ ইনটু এফ অফ বি ইজ লেস দ্যান 0, তার মানে এফ অফ এ আর এফ অফ বি যদি বের করা হয় এবং তাদের গুণফল করা হয় সেটা অবশ্যই 0 থেকে ছোট হবে। ফাইন্ড দ্য মিড পয়েন্ট অফ এ এন্ড বি এন্ড সে টি, আমরা এ আর বি এর মিড পয়েন্ট বের করব, যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে তার মিড পয়েন্ট বের করতে হবে এবং সেটাকে টি দ্বারা ডিনোট করতেছি এখানে। টি ইজ দ্য রুট অফ দ্য গিভেন ফাংশন ইফ এফ অফ টি ইজ ইকুয়াল টু 0, যদি আমরা এই যে টি যেটা পাবো ডিভাইডেড বাই করার পর যে অর্ধমানটা পাবো সেটা যদি আমরা ফাংশন যেটা আছে সেখানে বসায় দেখতে পারি যে সেই ফাংশনটার ভ্যালু 0 চলে আসতেছে, তাহলে বলবো ওই টিটাই হচ্ছে ওই ওই যে ফাংশনটা ছিল তার রুট বা সলিউশন। যদি না হয় এলস ফলো দ্য নেক্সট স্টেপ, যদি ওটা না হয় এফ অফ টি ইজ ইকুয়াল টু নট এফ অফ টি নট ইজ ইকুয়াল টু যদি 0 হয়, যদি এফ অফ টি এর মান 0 না হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে এফ অফ টি এর মান 0 হচ্ছে না। এলস ফলো দ্য নেক্সট স্টেপ, তার মানে তাহলে নেক্সট স্টেপে চলে যাবে। ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ বি, তার মানে আবার এ বি কে ইন্টারভ্যালকে ভাগ করতে হবে। ইফ এফ অফ টি ইনটু এফ অফ বি, যদি এফ অফ টি আর এফ অফ বি, যে এফ অফ টি যদি শূন্য না হয় তার মানে কি হবে এফ অফ টি ইনটু এফ অফ বি, যে এফ অফ বি গুণ করব সেটা যদি আবার দেখা যায় যে শূন্য থেকে ছোট হয়, তাহলে ধরে নেব লেট এ ইজ ইকুয়াল টু টি, তার মানে এ এর জায়গায় সেই টি এর মানটা চলে যাবে। যখন এ এর যে ইন্টারভ্যালটা ছিল এই মানটা তখন টি দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। এলস, যদি এটা অন্য কিছু হয় তাহলে এলস ইফ এফ অফ টি ইনটু এফ অফ এ লেট বি ইজ ইকুয়াল টু টি, আর এফ অফ টি ইনটু এফ অফ এ যদি করা হয় তাহলে আমরা ধরে নেব বি ইজ ইকুয়াল টু টি, তার মানে বি এর মান টি হবে। রিপিট দ্য অ্যাবভ 3 স্টেপ আনটিল এফ অফ টি ইজ ইকুয়াল টু 0, যতক্ষণ পর্যন্ত এফ অফ টি এর মান 0 বা 0 এর কাছাকাছি না আসবে ততক্ষণ এরকম প্রসিডিউর চলতে থাকবে। তো এই প্রসিডিউরটা শুনতে অনেকটা কঠিন লাগতে পারে, বাট যখন ম্যাথে যাবে তখন ইজি লাগবে, যেহেতু ওটা বলা হয়েছে সিম্পলেস্ট মেথড, সবচেয়ে সহজ মেথড। তো আসলে অত কঠিন না, রিটেন আসলে অ্যালগরিদম দেখে সবসময় বোঝা যায় না। আমরা যখন এই 3টা লাইন মনে রাখতে হবে, এই যে আমরা 3টা লাইন আছে, ডিভাইড দ্য ইন্টারভ্যাল এ আর বি, এই যে আমাদের ইন্টারভ্যালকে ডিভাইড করতে হবে এবং কখন টি এর জায়গায় এ এর মান বসাবো আর কখন টি এর জায়গায় বি এর মান বসাবো, এই জিনিসটি একটু মাথায় রাখতে হবে। যে এফ অফ টি আর এফ অফ বি যদি গুণ করে দেখা যায় 0 থেকে ছোট হয়ে গেছে, তাহলে আমরা বলবো এ ইজ ইকুয়াল টু টি। আর যদি সেটা না হয়, এলস ইফ এফ অফ টি ইনটু এফ অফ এ ইজ ইকুয়াল টু লেট বি ইজ ইকুয়াল টু টি, তো এ ইজ ইকুয়াল টু টি হবে যখন এফ অফ টি ইনটু এফ অফ বি এর মান 0 থেকে ছোট হবে। আর যদি অন্য কিছু হয় এফ অফ টি ইনটু এফ অফ এ করা হবে তাহলে বি ইজ ইকুয়াল টু টি হবে। ওকে, এই জিনিসটা আমরা ম্যাথে দেখি। Determine the root of the given equation x square minus 3 is equal to 0 for x belongs to 1 থেকে 2 লিমিটের মধ্যে। x এর মান 1 এর থেকে বড় হবে, যে সলিউশনটা হবে সেটা 2 এর থেকে ছোট হবে। সো আমরা প্রথম যে কাজটা, যেহেতু নিউমেরিক্যাল ম্যাথ আমরা আসলে অ্যানালাইটিকে অভ্যস্ত, সো আমরা প্রথমে অ্যানালাইটিক্যালি নিজের মধ্যে একটা ক্যালকুলেশন করে নিব, তারপর আমরা ম্যাথটা বসাবো। তা না হলে কিন্তু দেখা যাবে যে আমাদের কখন যে ইটারেশন বা কখন যে আমরা এটা শেষ করতে হবে অনেক সময় দেখা যায় যে এটা আমরা মানে গেস করতে পারি না, কারণ আমরা এখানে নতুনে আছি নিউমেরিক্যাল অ্যানালাইসিসে। সো প্রথমে এখান থেকে মান তোমরা কিন্তু জানো যে এটার মান হচ্ছে 1.73 সামথিং এরকম। তো আমাদের ইটারেশন তখনই শেষ হবে যখন ওইরকম মান আমি পাবো। ঠিক আছে, তোকে আমরা ম্যাথে যাচ্ছি। গিভেন এটাকে ধরে নেব লেট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 3, এটা তো ধরে নিতেই হবে যে ফাংশন যেটা আছে এটা যেহেতু ইকুয়েশন থেকে আমরা ফাংশন ধরে নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 3। আমাদের এখন a এর মান জানা আছে a, b এর মান আছে 2। নাও ফাইন্ড দ্য ভ্যালু f of x at a is equal to 1 and b is equal to 2। আমরা বলেছিলাম যে যেটা দেওয়া থাকবে ওইখান থেকে a মানটা হবে এর মান হবে ছোট, b এর মানটা হবে বড় মান। ধরে নিলাম a is equal to 1, b is equal to 2 এবং এখানে ইন্টারভ্যাল যেটা দেওয়া থাকবে সেটাই, এখানে যদি অন্য কিছু থাকতো অন্য কিছুই হতো। এখন আমরা মান বের করব, তার মানে f of 1 এর মান বের করব, তার মানে আমাদের f of a এর মান আর f of b এর মানটা বের করতে হবে। তো f of a এর মানটা বের করি, a মানে হচ্ছে 1, এই যে f of x is equal to a, তার মানে এখানে a এর জায়গায় 1 বসানো হয়েছে।
তো বসায় এই ইকুয়েশনে বসাইছি বা এই আমাদের যে এক্সপ্রেশন আছে ফাংশনটা আছে সেটা বসাইছি, সেটা পেলাম দেখা যাচ্ছে এফ অফ এ এর মান পেলাম -2, যেটা হচ্ছে 0 থেকে ছোট, এবং এফ অফ বি এর জন্য যেটা পেলাম সেটা হচ্ছে 1, যেটা 0 থেকে বড়। দুটো মান পেয়েছি, এফ অফ এ এর মান পাইছি 0 থেকে ছোট, আর এফ অফ বি এর মান পেয়েছি 0 থেকে বড়। ওকে, আমরা পেয়েছি given function is continuous and the root lies in the interval 1 থেকে 2, let t be the midpoint of the interval। আমাদের বলা হয়েছিল যে আমরা f of t মানে প্রথমে আমরা ভাগ করব, যেটা t এর মানটা বের করতে হবে। প্রথম তো কাজ হচ্ছে a আর b কে 2 দ্বারা ভাগ করতে হবে, মিড পয়েন্ট বের করতে হবে, এটা মিড পয়েন্ট থেকে নির্ভর। let t the midpoint of the interval, তো t এর মানটা বের করি, 1 + 2 / 2 is equal to 3/2, t is equal to 1.5। therefore the value of the function at t is, তো আমরা f of t এর মানটা বের করব। আমরা বলেছি যে f of t যদি 0 হয়ে যায় তাহলে তো আমরা জানি যে t এর মানটাই আমাদের এক্সাক্ট সলিউশন। আদারওয়াইজ যদি t এর মান 0, f of t এর মান 0 না হয় তাহলে আমাদের কন্টিনিউয়াসলি আগাতে হবে, যে প্রসেসটা আমরা জানি। তো f of t এর মানে যে f of t এর মান বসানো হয়েছে এই যে x² - 3 তে, বাসায় দেখা গেছে আমাদের মানটা পাইছি -0.75, যেটা আমাদের কি 0 থেকে ছোট একটা মান, 0 না, আমাদের টার্গেট ছিল 0 বের করা, বাট আমার 0 আসে নাই। তার মানে আমাদের কি করতে হবে, নেক্সট স্টেপে চলে যাব। f of t is negative, so b is repeated with t is equal to 1.5। দেখো এখানে f of t is negative, so b is repeated with t is equal to 1.5 for the next iteration। এখন b এর জায়গায় আমরা কি করব, 1.5 টা বসাবো। আমাদের এখানে কন্ডিশনটা আমরা একটু দেখে আসি। a is equal to t তখন বসাইতাম যখন f of t আর f of b এটা গুণ করলে 0 থেকে ছোট হইতো। তো f of t এর মান কত আর f of b এর মান কত আমি একটু দেখি। দেখো আমাদের f of b এর মান আছে 1 আর f of t এর মান আসতেছে এইটা, তাই না? সো f of t is negative, so এখানে b is repeated with, না b রিপিটেড হবে না, এখানে কিন্তু ভুল আছে। দেখো b is repeated replaced with t না, কারণ a হবে। দেখো এখানে বলাই ছিল f of t into f of, প্রথম কন্ডিশনটা আমরা একটু খেয়াল করি আবারও, যে f of t into f of b করে যদি 0 থেকে ছোট আসে তাহলে let a is equal to t, তার মানে a রিপ্লেসড হয়ে কি হবে। দেখো এখানে f of t into f of b আমরা করে দেখি। তো আমাদের দেখো আমাদের এখানে f of t এর মান পেয়েছি -0.75 আর f of b এর মান পেয়েছি 1। তো এই দুটো যদি গুণ করো তাহলে কি আসবে, অবশ্যই -1 আসবে, শূন্যর চাইতে ছোট মান আসবে। কারণ কি, আমাদের একটা মাইনাস আছে, তাই না? একটা মাইনাস আর একটা প্লাস যদি থাকে পরস্পর গুণ করা হয় তাহলে সেটা অবশ্যই মাইনাস আসবে। তো তাহলে আমরা পেলাম কি, যদি f of t into f of b এর মান করা হয় তাহলে যদি সেটা 0 থেকে ছোট হয় তাহলে a এর জায়গায় আমরা t এর মানটা বসাবো, তার মানে t হচ্ছিল 1.5। তাহলে এবার নেক্সট যে ইটারেশন হবে সেখানে a এর জায়গায় আমরা বসাবো কি 1.5 আর b ঠিক থাকবে যেহেতু। তো দেখো এখানে b হবে না, সো a is replaced with t is equal to 1.5। এই দেখো প্রথম ইটারেশনটা আমি এখানে করে দিয়েছি, যে 1 b to b is equal to 2, t is equal to 1.5, f of a এর মান f of b এর মান গুণ করলে f of t এর মান পেয়েছি 0.75। তো এটা যদি আবার গুণ করো -0.75 ইনটু f of b, সেটা তাহলে মাইনাস আসতেছে, তাহলে কি হয়ে যাবে, b a is replaced by 1.5, এই যে t এর মানটা। এবার নেক্সট ইটারেশনে আমাদের তাহলে কি হয়ে গেল, a এর মান পাইলাম 1.5, b এর মান পাইলাম আমরা কি 2। এবার তারপরে কাজ কি, আবার t এর মান নতুন করে বের করা, তাহলে 1.5 প্লাস 2 ডিভাইডেড বাই 2 করলে আমরা t এর মান পাবো 1.75। তো এরপরে কাজ হচ্ছে f of a আর f of b এর মান বের করা। তো f of a এর মান তো পাবো যে -0.75 হবে, কারণ এই যে f of a এর মানটা তো রিপ্লেসড হয়েছে t এর মানটা, তার মানে f of t ও রিপ্লেসড হয়ে যাবে f of a এর জায়গায়। তো হলে f of t এর মান, f of a এর মান পেলাম -0.75, আর f of b এর মান তো ঠিকই থাকবে কারণ b তো আর আমাদের এখানে পরিবর্তন হয় নাই। এবার f of t এর মানটা বের করতে হবে। তো এবার আমাদের t এর মানটা পেয়েছি 1.75, তাহলে f of t এর মান বসালে পাচ্ছি 0.062।
তো আমাদের এরপরে কাজটা আছে কি, এফ অফ টি ইন্টু এফ অফ বি। দেখো এফ অফ টি ইন্টু এফ অফ বি গুণ করলে কি হয়ে যাচ্ছে, এবার ওয়ানের শূন্য থেকে বড় হইতেছে, পজিটিভ হচ্ছে। এফ অফ বি ইন্টু এফ অফ টি গুণ করলে পজিটিভ ভ্যালু আসছে। তার মানে এই কন্ডিশনটা আমাদের প্রথমটা হবে না, এলস ওয়ারেরটা ছিল যে এফ অফ এ ইন্টু এফ অফ টি করলে যেটা হবে। তো এবার তাহলে আমাদের যেহেতু পজিটিভ ভ্যালু আসছে, জিরো থেকে বড় ভ্যালু আসছে, তাহলে এবার আমাদের বি এর জায়গায় এই টি এর মানটা চলে আসবে, এ তখন ঠিক থাকবে। দেখো এই পরের ইটারেশনে ঠিক আছে, বি এর পজিশনটা চলে আসছে কি, এই যে টি এর মানটা ছিল সেইটা এখানে চলে আসছে। কেন আসছে, এ আর বি এর মানটা চেঞ্জ এভাবে হইতেছে, যখন এফ অফ বি ইন্টু এফ অফ টি এর মান নেগেটিভ আসতেছে বা শূন্য থেকে ছোট আসতেছে, তখন এ এর মানটা রিপ্লেসড হচ্ছে টি এর মান দ্বারা। কিন্তু এফ অফ বি আর এফ অফ টি যদি গুণ করো, তাহলে দেখা যায় যদি পজিটিভ আসতেছে বা শূন্য থেকে বড় আসতেছে, তাহলে আমাদের যে কাজটা হচ্ছে সেখানে বি ইজ রিপ্লেসড উইথ টি। এই যে এই বি রিপ্লেসড হয়ে গেছে এই টি এর মানটা দ্বারা। তো এইভাবে কত ইটারেশন করব, এগুলোকে এক একটাকে ইটারেশন বলে। থার্ড ইটারেশন দেখালাম, এবার ফোর্থ ইটারেশনে চলে যাচ্ছি আমরা। সরি, থার্ড ইটারেশন দেখাই নাই, থার্ড ইটারেশনটা আমরা বের করলাম যে এ এর মানে এটা, বি এর মানে এটা। তো টি এর মানটা কি হবে, 1.5 প্লাস 1.75 ডিভাইডেড বাই 2, তাহলে পাচ্ছি 1.625। টি এর মান পাইলাম, তাহলে এফ অফ এ এর মান হবে মাইনাস 0.75, কারণ হচ্ছে এই যে এ এর মান তো আগে যেটা ছিল সেটাই রয়েছে, তাহলে এ এর মান ঠিক থাকবে। বি এর মান যেহেতু চেঞ্জ হয়েছে, বি এর মানটা আবার 8 মানটা, তো এটা বসাই দিলাম। আবার গুণ করো, এটা গুণ করলে দেখা যাচ্ছে কি আবার নেগেটিভ আসতেছে, তাহলে এ ইজ রিপ্লেসড বাই টি। চলবে, আবার চলতে থাকবে। চলতে চলতে দেখা যাবে, দেখো এই যে সেভেন্থ ইটারেশনে আইসা, সেভেন্থ ইটারেশনে আইসা টি এর মানটা পাইছি কি, সিক্সথ ইটারেশনে আইসা টি এর মানটা পেয়েছি 1.7344, তাই না? তো আমরা জানি যে আমাদের মান যেটা আসবে সেটা কি হবে, 1.73 হবে, এটা আমাদের জানা আছে। তো ওই কাছাকাছি মানটাই নিতে হবে। তো দেখো এইখানে যখন 1.73 আসছে, তখন আমাদের গুণ করে, যখন 1.7344 আসছে টি এর মানটা, তারপরে এখানে আরো কাজ ইটারেশন চলে যাচ্ছে, ইটারেশন করে দেখা যাচ্ছে কি আসতেছে, এফ অফ টি এর মান পাইছি পজিটিভ পাইছি, আর এখানে এফ অফ বি এর মানও পজিটিভ। তার মানে যদি পজিটিভ হয় তাহলে রিপ্লেসড হবে কোনটা, বি রিপ্লেসড হবে। তো বি এর জায়গায় আমি বসাই দিলাম, তো বি রিপ্লেসড করে পাইলাম 1.7344। তো এই যে এইখানে এসে আমাদের ইটারেশন টি এর মান, তারপরে এটা পাইলাম। at the seventh iteration we get the final interval। দেখো এখানে এসে আমরা ফাইনাল ইন্টারভাল যেটা পেয়েছি 1.7266 1.7344। এখানে কিন্তু আরো একটা ইটারেশন বাকি আছে, খেয়াল করে দেখো। এখানে কিন্তু আমরা এ এর মান আর বি এর মানটাই বের করতেছি। এ বি, এ আর বি এর যে মান বা যে এফ অফ টি যে মানটা আসছে সেটাই এখানে এসে আমাদের যে মানটা আসছে, হেন্স 1.7344 ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন। যখন এরকম মানটা পেয়ে যাব টি এর জায়গায় বা বি এর জায়গায়, তখনই আমরা আমাদের সলিউশনটা লিখতে পারবো। তখন এখান থেকে কিন্তু আমরা এই পর্যন্ত এসে আমরা দেখতে পেলাম যে এদের মানটা আমরা পেয়েছি এই যে 1.7344, hence 1.73 is the approximate solution। তো এভাবে আমাদের যে বাইসেকশন মেথড আছে, এখানে কখন শেষ করতে হবে এর কিন্তু কোনো এক্সাক্ট সীমা নাই। আমাদের প্রথমে এটাকে অ্যানালাইটিক্যালি সলিউশন করে নিতে হবে, যখন আমরা জানি যে এই সলিউশনটা আমরা নিব, তো ওই পর্যন্ত যায় আমাদের ইটারেশন শেষ করতে হবে। তো এখানে যত আমরা ম্যাথ করব তখন তত তোমরা ইটারেশনটা বুঝতে শিখবে। বাট এই যে ইটারেশনের প্রসেসটা, এটি বুঝতে কারো সমস্যা আছে কিনা। আর একটা কথা হচ্ছে, নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিন্তু প্রচুর ক্যালকুলেটর প্লাস খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। এই সাবজেক্টটা হচ্ছে খাতা কলমের সাবজেক্ট। এটা কিন্তু শুধুমাত্র ম্যাথ করা তা না, এটা কিন্তু ক্যালকুলেশনের সাবজেক্ট। নিউমেরিক্যাল মানেই হচ্ছে ক্যালকুলেশন, প্রচুর ক্যালকুলেশন করতে হবে এবং যোগ বিয়োগ করতে হবে। ক্যালকুলেশন দুই ধরনের আছে, ক্যালকুলাসের একটা ক্যালকুলেশন আছে যেখানে আমাদের ইকুয়েশন ভাঙাতে হয়, আরেকটা আছে যে নিউমেরিক্যাল, তার মানে হচ্ছে সাংখ্যিক। এখানে আমাদের যে ক্যালকুলেশনটা হবে সূত্র ওয়াইজ, যে আমাদের নিয়ম ওয়াইজ শুধু ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনটা কিন্তু ক্যালকুলাসের ক্যালকুলেশন না, এটা হচ্ছে নিউমেরিক্যাল বা সাংখ্যিক যে যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো। তো এই ইটারেশন ব্যাপারটা বোঝা গেছে কিনা। ওকে, আমি নেক্সট আরেকটা এক্সাম্পল দেখাই।
এক্সাম্পল 2 তে আছে ডিটারমিন দ্য রুট অফ দ্য গিভেন ফাংশন 3x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ফর x ইজ ইকুয়াল টু 0 থেকে 1। তো আমাদের 0 থেকে 1 ইন্টারভ্যালের মধ্যে এটা সলিউশন করে দেখাইতে হবে নিউমেরিক্যালি, এবং আমরা যেহেতু বাইসেকশন মেথডে করতেছি তো আমরা জানি এটা সলিউশন জেনারেলি যদি করে নাও সেটা যেটা আসবে সেইটা আমাদের জানা আছে। তোমরা প্রথমে এটাকে সলিউশন করে নেবে, সলিউশন করে যে মানটা পাবে সেই মানটা মানে তোমাদের মনে রাখতে হবে যে এই মানের আশেপাশে মান আসলে আমরা ইটারেশন শেষ করে দিব। তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে আমাদের a এর মান দেওয়া আছে, এখানে x1 x2 দিয়েছে, একই জিনিস a b এর পরিবর্তে এখানে x1 x2 দিয়েছে। তাহলে x1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 1। তাহলে আমাদের এখানে চলে যাচ্ছি আমরা x এর বক্সে। তাহলে x1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 1। তার মানে f of x1 এর মান আমরা এই যে বসাবো এখানে বসায় f of x1 এর মান এখানে, তাহলে f of x এখানে হবে কি 3x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1, এটা কিন্তু f of x। তো এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা f of x1 এর মান পেলাম -1 ওখানে বসাইলে, তারপর x2 এর মান পেলাম f of 1, f of x2 এর মান পাবো 2। তাহলে xm দ্বারা বোঝাচ্ছে এখানে xt এর মানটা, ওই শুধু t এর মানটা আমরা যেখানে ওখানে t এর মানটা বসাইছিলাম। তাহলে এখানে xm হচ্ছে ওই t, তার মানে হচ্ছে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হবে কি 1/2, তার মানে হচ্ছে হাফ 0.5। এখানে সবসময় পয়েন্ট আকারেই লিখতে হবে যেহেতু ক্যালকুলেশন। তো এবার f of xm এর মান বের করব, তার মানে 0.5 বসাই দিব এইখানে f of x এর জায়গায়, বসাই দিলে আমরা মান পাবো -1.375। তো আমাদের কথা ছিল কি f of xm, তার মানে f of t ইন্টু f of b, তাহলে 2 ইন্টু এইটা যদি করো তাহলে অবশ্যই মাইনাস আসবে, যেটা শূন্য থেকে ছোট হবে। তার মানে কি হয়ে যাবে a ইজ রিপ্লেসড বাই t। তাহলে t এর মানটা পাইছি কি এইটা, তো রিপ্লেসড বাই হয়ে যাবে a, তার মানে a দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, ফার্স্টটা চেঞ্জ হয়ে গেছে 0.5 রিপ্লেসড হয়েছে। তো b, তার b এর মানটা ঠিক থাকলো। সিমিলারলি এবার f of x1 এর মান বের করব যখন এইটা, তার মানে এই যেটা পাইছি এইটাই হচ্ছে f of x1 এর মান। তো f of x2 বা f of x2 এর মান তো আগেরটাই থাকবে। তারপর xm হবে কি 0.5 প্লাস 1, তার মানে 1.5 ডিভাইডেড বাই 2, তাহলে করলে আসবে 0.75। তো এবার xm এর জায়গায় বা t এর যেটা আছে সেটাকে যদি আবার ওই ফাংশনে বসাই তাহলে পাবো -0.297। তো আমাদের ছিল কি f of x2 আর f of xm, এটা গুণ করব। এবারও কিন্তু নেগেটিভ আসতেছে, তার মানে প্রথম যেটা আছে সেটা রিপ্লেসড হয়ে যাবে xm দ্বারা। তো সেম কাজ, দেখো এই যে 75 চলে আসছে ফার্স্ট পজিশনে। তারপর f of x1 এর মান বের করছি, 1 তো ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। xm এর মান এবার হবে 0.75 প্লাস 1 করলে আসবে 1.75 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 0.875। তো এবার আবার এই f of xm এর মান বের করব, এই মানটা বসাবো f of x এর জায়গায়, বসাইলে এটা পাচ্ছি। তো এবার দেখো f of x2 আর f of xm গুণ করলে কি আসছে, পজিটিভ আসতেছে, তাই না? পজিটিভ আসবে, কারণ হচ্ছে তাহলে কি হয়ে যাবে, যদি শূন্য থেকে বড় হয়েছে তাহলে কি হয়ে যাবে b ইজ রিপ্লেসড বাই t। তাহলে এই t এর মানটা এই রিপ্লেসড বাই হয়ে গেছে কি এই যে, এখন কিন্তু 75 ঠিক রয়েছে। তো এখানে এটা চাপ পাইলাম, তাহলে 0.75 পাইলাম আর 0.875 এটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, 0.75 প্লাস 0.875 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 0.8125। তাহলে এবার f of x1 এর মান বের করলাম, 0.75 যেটা আছে সেটা, আর 0.875 এর মানটাও তো আছে সেটাও লিখলাম, আর f of xm এর মানে এইটা পাইলাম, f of xm এর মান পাইছি এটা। এবারও দেখা যাচ্ছে কি শূন্য থেকে বড় আসছে, যে f of x2 ইনটু f of xm গুণ করলে কি হচ্ছে, শূন্য থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে, তাহলে আবার b রিপ্লেসড হয়ে যাবে। এই যে দেখো b রিপ্লেসড হয়ে গেছে, রিপ্লেসড হয়ে যায় আবার ক্যালকুলেশন করে আমরা দেখো এখানে ক্যালকুলেশন আবার করেছি, করে করে এটাও নেগেটিভ পাইছি f of xm এর মান। আবার এখানে করলে তাহলে কি হয়ে যাবে, আবার সেই x1 এর মানে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখন যে মানটা পাইছি, আচ্ছা 0.75 এটা x2 এর মান পেলাম এটা। আর এবার দেখো এখানে যেটা পেয়েছি 0.8125। আচ্ছা দেখো এই যে 0.78125 xm এর মান যেটা পেয়েছি এখানে ইন্টারভ্যালে, এইটা তোমরা যদি
একটু সবাই যদি কেউ দ্বারা ক্যালকুলেটর থাকে একটু খেয়াল করো, সবাই একটু এই মানটা করে দেখো। এই যে ইকুয়েশনটা আছে এটা একটু করে দেখো, এই ইকুয়েশনটা সলিউশন করে দেখো এক্স এর মানটা কি আসে। তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে বা তোমরা যদি কেউ হাতে কলমে করে দেখতে পারো এই মানটা কি আসে সেটা আগে করে দেখো। যদি দেখো যেটা করে দেখবা, করে দেখলে এই মানটাই আসবে 0.78125। f of x value do not have to be too many decimal place. It is the sign that is important. The process is stopped because x2 minus x1 0.0625, thus the approximate value of the root is eto, which is 0.821 decimal plus. This is done because both x1 and x2 now round 0.8 এগুলো লিখছে বা 0.8 এর x1 এবং x2 খেয়াল করে দেখো কখন শেষ হয়েছে, দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটাও কিন্তু খুবই আচ্ছা। দেখো x1 এবং x2, এই যে x1 এবং x2 আছে এরা এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে এটাও কিন্তু খুব নেগলিজেবল বা কাছাকাছি হয়ে গেছে, তখনই আমরা এটা শেষ করে দিব। আচ্ছা কেউ কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, এখানে আমাদের আরো কিছু এক্সারসাইজ আছে, তোমাদের এই এক্সারসাইজ গুলো করতে হবে, ঠিক আছে? তো কত পর্যন্ত করতে হবে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে x1 এবং x2 যেটা ধরতেছো সেই মানটা কখন খুব কাছাকাছি চলে আসবে তখন আমরা সেটাকে শেষ করে দিব। তো দেখো 0.75 0.81 খুবই কাছাকাছি, এবং টি এর মান যেটা পাইছি সেটাও কিন্তু কাছাকাছি, তাই না? তখনই কিন্তু আমরা শেষ করে হয়েছে। দিস ইজ ডান বিকজ এখানে কিন্তু বলে দেওয়া আছে কন্ডিশনটা, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এটা আমাদের ফার্স্ট লেসন ছিল, এখানে এক্সারসাইজ আছে, অ্যাসাইনমেন্টে এটা আসবে। যেহেতু মানে তোমাদের প্রত্যেকটা লেসনের উপরেই কম বেশি অ্যাসাইনমেন্ট দিতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা নতুন নতুন মেথড, তো সেই হিসাবে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটাতে ইনক্লুড করা হবে। আচ্ছা, এটা ছিল আমাদের বাইসেকশন মেথড, বা খুবই মানে জাস্ট আমাদের ইটারেশনটা করতে হয়। এখানে মেইন কাজ হচ্ছে কি দুই দ্বারা ভাগ করা হয় এবং এ আর বি কে রিপ্লেস করা, এইটুকুই হচ্ছে আমাদের কাজ। ওকে, এটা আমাদের ফার্স্ট লেসন, আমি নেক্সট লেসনে যাচ্ছি। এরপরে উইক 2 লেসন 4 যেটা আছে এটা হচ্ছে সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা কি আছে? দ্য সেকেন্ড মেথড ইজ ভেরি আচ্ছা, second method is very similar to the bisection method except instead of dividing each interval by choosing a midpoint, the second method divides each interval by the second line connecting the endpoints. তো আমাদের ওই আগেরটার মতোই গুণ টুন করা আছে, বাট একটু পরিবর্তন আছে। যখন আমরা মেথডটা করব দেখো এখানে বলা আছে অ্যালগরিদমটা আমরা দেখি ওইটার একই কাছাকাছি। ফাইন্ড দ্য পয়েন্টস x0 x1 such that x0 greater than x1 less than x1। তো x0 আর x1 আগে যেমন x1 x2 বলেছি বা ab বলেছি ওই একই জিনিস। ফাইন্ড দ্য পয়েন্টস x0 x1 such that, প্রথমটা ছোট হবে পরটা বড় হবে, এবং এই দুটাকে গুণ করলে অবশ্যই শূন্য থেকে ছোট হতে হবে, আগে ওই কন্ডিশন ছিল। টেক দ্য ইন্টারভ্যাল আগের মতো নিলাম এন্ড ফাইন্ড দ্য ভ্যালু, এই যে এই লাইনটা মনে রাখতে হবে আমাদের। এই সেকেন্ড মেথডের যে লাইনটা আছে x2 is equal to x0 minus f of x0 into x1 minus x0 divided by f of x1 minus f of x0, এটাই কিন্তু আমাদের মেইন সূত্র। আগেরটা কিন্তু এরকম সূত্র ছিল না। তো এটা করতে হবে, এই x2 এর মানটা এইভাবে করে বের করব। x0 এর মান আছে, x1 এর মান তো আছে, এবার x2 এর মানটা কিভাবে বের করব? x0 আর x2 x0 x1 থেকে এই যে সেটা হচ্ছে সূত্র, এই এখান থেকে আমরা x2 এর মান পাইলাম। if f of x2 is equal to 0, এই যে x2 মানটা পাবো সেটা যদি ফাংশনাল ভ্যালুতে বসানো হয় তাহলে যদি শূন্য চলে আসে, দেন x2 is an exact truth, তার মানে x2 টা হবে আমাদের সলিউশন। যদি না হয় f of x2 এর মান যদি শূন্য না হয়, else x0 is equal to x1 and x1 is equal to x2, তাহলে কি হয়ে যাবে? যদি দেখা যাচ্ছে যে শূন্য না হয় অন্য কিছু হয়েছে f of x2 এর মান, তাহলে কি হয়ে যাবে? x0 is replaced by x1 হয়ে যাবে। তার মানে আগে ছিল x0 x1, এবার x0 বাদ, এবার x0 এর জায়গায় চলে আসবে x1 আর x1 এর জায়গায় চলে আসবে x2, যেটা নতুন বের করলাম সেইটা।
রিপিট স্টেপ 2 and 3, এই যে 2 and 3 স্টেপটা আছে, আনটিল f of xi is equal to 0। তো f of xi দ্যাট মিন্স এই যে এরকম আসছে f of x2 is equal to 0, যত পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়, or f of xi less than equal accuracy। এই যে অ্যাকুরেসি কথাটা বলা হয়েছে, যে আমরা জানি তো এই মানটার সলিউশনটা কি হবে, অ্যাকুরেসি তো আমার জানা আছে, যে আমরা এটা এতটুকু করলে আমরা জানি যে সলিউশন, আমাদের যে সলিউশনটা আমাদের তো অ্যানালিটিক্যালি জানা আছে, তো ওই পর্যন্ত যাই আমাদের থেমে যেতে হবে। আর দেখা যাবে যে f of xi is equal to 0, এটা কিন্তু 100% হয় না, ইরর থাকে সব সময়। আমরা যেহেতু ইরর আমাদের একটা জিনিস অ্যানালাইটিক ইকুয়েশন আর নিউমেরিক্যাল ইকুয়েশন বা নিউমেরিক্যাল সলিউশন অথবা অ্যানালাইটিক সলিউশন, এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। নিউমেরিক্যাল সলিউশনে অলওয়েজ ইরর আসে, তার মানে কিছু না কিছু ইরর আসে, এক্সাক্ট ভ্যালু আসে না। এক্সাক্ট ভ্যালু আসবে এই যে যেমন f of x2 যদি 0 হয়, কিন্তু কখনোই 0 হবে না, 0 কাছাকাছি আসবে বাট কখনো 0 আসবে না, কারণ আমাদের ইরর আছে। আর আমরা যেহেতু ইররটাকে অমিট করতেছি, কিন্তু আমাদের একটা কথা সবার জেনে রাখতে হবে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে সলিউশন আসে সেই সলিউশনে সবসময় ইরর থাকে, এক্সাক্ট ভ্যালুর সাথে 100% মিলে যায় না। ওই এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি 99% যদি আসে বা 98% বা ইভেন অনেক ক্ষেত্রে 90% হয়, তাহলেও সেই সলিউশনটাকে আমরা মেনে নিই। যেমন একটা এক্সাক্ট সলিউশনে জানি 1 এক্সাক্ট সলিউশন, কিন্তু নিউমেরিক্যালি করে দেখালাম এরকম পাইলাম 0.998, তাহলে আমরা বলবো ওইখানেই স্টপ ইটারেশনটা স্টপ করে দিব, কারণ 0.998 মানেই তো 1। অথবা এরকম পাইলাম 1.001, তা ওটাকেও আমরা বলতে পারি 1, যেটা আমরা দেখেছিলাম লিমিটের সময়। ওই লিমিটে যেমন আমাদের একটা ছোট ইন্টারভেল থাকতো বা ছোট একটা পজিটিভ ভ্যালু পাইতাম, সেই একই জিনিস এখানেও, যে ছোট একটা আমাদের ডিফারেন্স থেকেই যাবে এদের মধ্যে নিউমেরিক্যাল সলিউশনে। তো যাই হোক, ওটা আমরা বললাম নিউমেরিক্যাল আর এক্সাক্ট সলিউশনের মধ্যে পার্থক্য। আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে মেথডটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড অ্যান্ড রুট অফ দ্য ইকুয়েশন f of x is equal to x cube minus x minus 1 using the second method। তো এখানে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে কোনো ইন্টারভেল দেওয়া নাই, ইন্টারভেল দিয়েও দিতে পারে, ইন্টারভেল না দিয়েও দিতে পারে, এটা হতে পারে। তো x কিউব মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে f of x আমরা এটা ধরে নিব। তো এবার আমরা এখানে মানগুলো আমরা কিভাবে নিয়েছি ফার্স্ট ইটারেশনে, দেখো এখানে আমাদের যে এটার যে সলিউশনটা আসে সেটা তোমরা বের করে নিতে পারো, যেহেতু x কিউব আছে তিনটা সলিউশন আসবে, আমরা জানি যে এই তিনটা সলিউশন কি হবে। তোমরা x কিউব মাইনাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা যদি সলিউশন করো তাহলে এরকমই পাবা, 0 1 আর 2 এইটাই সলিউশন হবে। এটা করে নিতে হবে, আমি প্রথমে বারবার বলতেছি যে সেকেন্ড মেথড করো বা বাইসেকশন মেথড করো, অ্যানালিটিক্যালি এটাকে সলিউশন করে নিতে হবে। যেমন এখানে কিন্তু আমাদের লিমিট দেওয়া নাই, তো সেই হিসাবে আমরা কি করেছি, এখানে যে সলিউশনটা বের হয় সেই অনুসারে x এর মানটা আগে ধরে নিয়েছি 0 1 and 2। তো 0 এর জন্য f of x এর মান পাইলাম -1, 1 এর জন্য পাইলাম -1 আর 2 এর জন্য পাইলাম কি 5। তো 0 এর জন্য যেটা পাইছি 1 এর জন্য সেটা পাইছি। তো 0 1 থেকে 0টা বাদ দিতে হলে 1 আর 2 নি ফার্স্ট ইটারেশন। দেখো ফার্স্ট ইটারেশনে আমরা x0 ধরেছি কি 1 আর x1 এর মান ধরেছি 2, তাহলে f of x0 ইজ ইকুয়াল টু, আমাদের যেহেতু এইখানে আমাদের যে সলিউশনটার ইকুয়েশনটা আছে, তাহলে এখানে মান কি কি বের করতে হবে, f of x0 এর মানও বের করতে হবে আর f of x1 এর মানও বের করতে হবে। তো ওইগুলো আমরা বের করে নিব, f of x এ বসাইলেই হবে। তো এই যে বের করছে দেখো f of x0 is equal to f of 1 is equal to -1, দুইটা মানে f of 1 এর মানটা পাইছি, যেহেতু x0 এর মান 1 তাহলে f of 1 is equal to -1 আর f of x1 is equal to f of 2 is equal to 5, এই মানটা পেয়েছি আমরা। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে x2 is equal to এই ইকুয়েশন আমাদের জানা আছে, সেখানে আমরা মানগুলো বসাই দিয়া ওকে x2 এর মান পাইছি 1.667। এখানে 4 ঘর বা 5 ঘর এরকম লিখতে হবে। সব সময় খেয়াল রাখবে, দেখা যায় যে নিউমেরিক্যাল সলিউশনের সময় আমরা এরকম করি না যে 1.6667 আছে, এটা তো অনেক সময় দেখা যায় অনেক এরকমও লিখবে 1.17, না এরকম না, যতটুকু আছে যত ঘর আছে আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে হবে। এক্ষেত্রে 4 ঘর 5 ঘর যে কয় ঘর আসবে, বা অনেক ক্ষেত্রে বলে দেয় যে 4th ডেসিমাল পর্যন্ত করো বা 5th ডেসিমাল পর্যন্ত করো, তো অ্যাট লিস্ট 4th ডেসিমাল প্লেস পর্যন্ত করেই যাবা, এর নিচে যাবা না যদি না বলে দেয় কোনো কিছু, কারণ এটা নিউমেরিক্যাল সলিউশন। এখানে ইরর যত কমাই আনা যায়, যত দশমিকের পর যত ঘর বেশি তুমি সলিউশনটা নিবা, তোমার সলিউশনটা ততটা
এক্স্যাক্টলি কাছাকাছি আসবে। সো 1.1667 আর 1.17 জিনিসটা অ্যানালিটিক্যালি আমরা একই বলে ধরে নিলেও নিউমেরিক্যালি কিন্তু একই না, কারণ এর মধ্যেই যখন এই x2 এর মানটা বারবার বারবার বসানো হবে তখন দেখা যাবে কি একটু একটু করতে করতে সলিউশনটা অনেক দূরে চলে গেছে। তো সবসময় খেয়াল রাখবে নিউমেরিক্যাল সলিউশনে ইটারেশন বা যে কোনো মান বের করলে রুটের মান, যে রুট বলতে যে কোনো কিছুর মান বের করলে যত দশমিক ঘর আসবে চেষ্টা করবা যদি 10 ঘর আসে 10 ঘরও লিখতে, যদি না বইলে দেয়। আর যদি বইলে দেয় যে 4 ডেসিমেল করো তাহলে 4 ডেসিমেল পর্যন্ত নিবা। আর ডেসিমেল শেষ করার মাধ্যমটাও তো জানা আছে, যে এই যে 1.66 এখানে যদি 5 বা 5-এর থেকে বড় আছে দশমিকের পরে, তাহলে ওইখানে কি আগের ঘরে যদি ফিরে যেতে চাও তাহলে 1 থাকলে সেক্ষেত্রে 2 বসাইলে হবে, একবার বাড়াই দিলে হয়। যেমন 1 পয়েন্ট এখানে 16666 এরকম আসে, তাহলে লাস্টে দিয়ে এখানে 7 দিয়ে দিলে এটা শেষ হয়ে যাচ্ছে। তো এফ অফ x2 এর মান বের করতে হবে। এফ অফ x2 এর মান হচ্ছে মাইনাস, কিন্তু বলা ছিল এফ অফ x2 এর মান যদি 0 আসে তাহলে ইটারেশন আর করতে হবে না, তাহলে x2 এর মান ওইটাই ছিল, বাট আসে নাই, তার ইটারেশন করতে হবে। সেকেন্ড ইটারেশন যাব, সেকেন্ড ইটারেশনের ক্ষেত্রে বলা হয়েছে x0 টা বাদ, এবার x1 আর x2 নিব। তাহলে এবার x1 এর মান ছিল যেটা সেটা হয়ে যাবে x0, তার মানে সেকেন্ড ইটারেশনে x0 এর মান হচ্ছে 2 আর x1 এর মান হবে তখন 1.667। চলে যাই সেকেন্ড ইটারেশনে, দেখো x1 এর মান 2, x2 এর মান হচ্ছে 1.667 যেটা বললাম। তারপরে আবার এবারে f of x1 এর মান বের করতে হবে, আবার f of x2 এর মান বের করতে হবে। এবার x3 এর মান পাবো, x3 এর মান পাইলে যেটা পাইছি ওই ইকুয়েশন মতো বসাবো, বসাইলে এখানে যেটা পাইতেছি 1.127, এখানে যেটা পাইছি তারপর f of x3 মানটা বসাইলাম, সেটাও পাইতেছি কি নেগেটিভ, তার মানে আমাদের শূন্য কাছাকাছি আসে নাই। তাহলে এবার থার্ড ইটারেশনে চলে যাব, এবার আমাদের যেটা হয়ে যাবে x1 x2 হয়ে গেছে, এবার x3 পাইছি, তাহলে এবার x2 আর x3 নেব, তাহলে x2 পাইলাম এটা আর x3, থার্ড ইটারেশনে নেব x2 আর x3, এই যে x2 এটা x3 এটা, তাহলে f of x2 f of x3, তারপর x4 বের করব, এই যে f of x4 বের করছি, x4 এর মান বের করেছি, x4 এর পর f of x4 এর মান বের করেছি। এটাও আসতেছে কি শূন্য থেকে বড় আসতেছে, শূন্য কিন্তু আসে নাই। তাহলে কি হয়ে যাবে আবার এবার এবার x3 আর x4, x3 x4 x3 x4 করো, x3 x4 করলে x5 এর মান পাবো। এই x5 এর মান বের করলে আমরা পেয়েছি x5 এর মান 1.1.32385, x5 এ x টু দি f of x টু দি পাওয়ার 5 এর মান পেয়েছি, x টু দি পাওয়ার 5 না f of x5 পেয়েছি মাইনাস 0.0037। তাহলে এবার x4 আর x5 দিব, দেখো ফিফথ ইটারেশনে থেকে পেয়েছি x6 এর মান, তাহলে f অফ 6 এর মান পেয়েছি মাইনাস 0.004। এটা দেখো কি কাছাকাছি আসছে কিন্তু শূন্য। খেয়াল করে দেখো এই যে পুরো ইটারেশনটা কিন্তু এখানে করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত শূন্যর কাছাকাছি না আসে আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করব বলেছিলাম। তো দেখো এবার f অফ 6 এর মানটা কি পেয়েছি মাইনাস 0.00004, খুবই ছোট, শূন্যর কাছাকাছি একদম। তাহলে আমরা এইটাকে ইটারেশন শেষ করে দিতে পারি। তো এখান থেকে আমরা সলিউশনটা কিন্তু এই যে f অফ x2 পাইছি এটা না, সলিউশন তাহলে কোনটা হবে, এই যে 1.32471, এই যে 1.32471 ওই যে 1 পয়েন্ট লাস্টটা সরি x2 এর মান যেটা পেয়েছি, আমরা তো বলেছি x2 এর মান যেটা পেয়েছি 1.32471, এখানে এসে আমাদের শেষ হয়ে যাবে, তখন লাস্টে x2 মানে x2 মানে কি সবার শেষের যে মানটা পাবো সেটাই হচ্ছে x2। এখানে x2 মানে কি বারবার কিন্তু রিপ্লেসড হয়েছে, আপডেট হয়েছে, x0 থেকে x1 x0 x2 এ চেঞ্জ হয়েছে, সেটা তো আমি দেখাইছি। লাস্টের যে মানটা পাইছি f of x, এই যে x6 এর মান, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু 6টা ইটারেশন করা লাগছে, এইভাবে কিন্তু ইটারেশন অনেকগুলো হইতে পারে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইটারেশন 10টা 20টাও হইতে পারে, অনেক ক্ষেত্রে এরকমও পাবো সামনে করতে গেলে ইটারেশন অনেক পাবো। কিন্তু নিউমেরিক্যাল অ্যানালাইসিস কিন্তু এরকম খাতা কলমে করে বারবার ইটারেশন করতে হবে, এভাবে এভাবে করে করে আমাদের মানগুলো বের করতে হবে। আর মেইন যে কথা এই যে এর যে এক্সাক্ট সলিউশন এটা ক্যালকুলেটরে বসাইলে দেখবে এইটাই আসবে, সো ওইটা আগেই তোমাদের জানা থাকবে, যেহেতু তোমরা ক্যালকুলেটরের হেল্প নিতে পারতেছো আর প্রসেসটা তোমাদের সামনে আছে, সমস্যা হবে না।
আবার একটা এখানে আছে এক্সাম্পল 2 ফাইন্ড দ্য রুট 2x কিউব minus 2x minus 5 this is সেকেন্ড মেথড। সিমিলারলি এখানেও এরকম 0 1 2 বসাইছে, এখানেও বসায় যে মানগুলা পাইছি সেটা এখান থেকে আবার আগের মতো করা হয়েছে। করলে দেখো এখানেও ফিফথ ইটারেশন করে এই যে লাস্টে যে মানটা পাইছে সেটা আমাদের কি আসছে 0.0002 আসছে। তো এখানে এসে আমরা শেষ করে দিয়েছি। তো এগুলো আমাদের এরকমই সেকেন্ড মেথড বা বাইসেকশন যে মেথড আছে এগুলো কিন্তু কমসে কম 4-5টি ইটারেশন করতে হবে। বাট ইটারেশন কিন্তু খুব একটা কঠিন না, ইটারেশন তো খুবই সহজ জিনিস, যে x1 এর জায়গায় x2 x3 এরকম বের করছি, সূত্র যেটা আছে সেখানে বসাইছি, সূত্র একটা আর সাথে আশেপাশে দুই একটা নিয়ম ফলো করতে হয়, এছাড়া কিন্তু তেমন কঠিন কিছু নাই, সিম্পল জিনিস, জাস্ট ক্যালকুলেশন। ইটারেশন করতে হবে, 10টা ইটারেশনও হতে পারে, যতক্ষণ পর্যন্ত x2 f(x2) এর মান শূন্যর কাছাকাছি না যাবে করে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এখানে এক্সারসাইজ আছে, হয়তো বা এক্সারসাইজ এখান থেকেও আমি দুইটা দেবো। তো আমার কিন্তু এই ক্ষেত্রে যে দুইটা এক্সাম্পল দেখাইছি, এই এক্সাম্পল দুইটাতে কিন্তু আমার একটু ঝামেলা ছিল, যে আমার এক্সাক্ট ভ্যালুটা কোথায় কাছাকাছি আসবে সেটা জানা ছিল না, কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে গেস 2 আর 2.5 এর মধ্যে বলা হয়েছে, আবার এখানে বলা হয়েছে 1 থেকে 2 এর মধ্যে, আর লাস্টেরটা দেওয়া নাই, আমি যে লাস্টেরটা দেওয়া নাই ওই প্রসেসটা শিখাইছি। আর এর আগে যে আমরা বাইসেকশন মেথড সেখানেও তো আমরা ইনিশিয়াল গেস দেওয়া ছিল, যে ইনিশিয়াল ভ্যালু দেওয়া ছিল 1 2, তো 1 2 ধরে করা হয় সাধারণত, আর এটা দেওয়া আছে 2 থেকে 2.5 এর মধ্যে, তো মানটা আসবে 2 থেকে 2.5 এর মধ্যে, আর এখানে আসবে 1 থেকে 2 এর মধ্যে। তো আর পরেরটাতে যেটা দেওয়া আছে এটা তো দেওয়া নাই, তার মানে এটা গেস করে নিতে হবে, যেমন 0 1 2 ধরে নিয়েছি, তবে তোমরা একটা ধরে নেবে 0 1 2 সাধারণত ধরবো, অথবা তোমরা সলিউশন করে ধরে নিতে পারো, যে সলিউশন করে যদি দেখা যায় যে 1.8 আসছে তাহলে আমরা তো জানি যে ধরবো তাহলে 0 থেকে 1 পর্যন্ত, অথবা আরেকটা আসছে যদি 2.5 অ্যান্সার আসে তাহলে আমরা জানি যে এটার অ্যান্সারটা আমাদের এটার ইন্টারভ্যালটা নিতে হবে, সেটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে, অথবা 2 থেকে 2.6 এর মধ্যে, সাধারণত আমরা রাউন্ড ফিগার ধরি, 2 থেকে 5 3 ধরবো, এরকম আগে সলিউশন বের করে নিতে হবে। আজকের লেসন এ পর্যন্তই, দুইটা মেথড শিখালাম, এই দুইটা মেথডই কিন্তু কাছাকাছি একই মেথড, বাট ইটারেশন প্রসেস। ইটারেশন মানে কি? ইটারেশন মানে হচ্ছে এইটাই যে মান চেঞ্জ করে বারবার বারবার একই ক্যালকুলেশন বারবার করা। ইটারেশন কথার মানেই হচ্ছে একই জিনিস একটু ঘুরায়া ফিরায়া বারবার করতে থাকা, পুরো একই প্রসেস বারবার রিপিট করা একটু চেঞ্জ করে, এটাই হচ্ছে ইটারেশন মেথড। তো আজকের ক্লাসে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আর একটা কথা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু মানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, বা সাডেন টেস্টও আমি নিতে পারি, আজকের ক্লাসে নি নাই, কিন্তু যে কোনো দিন তোমাদের সাডেন টেস্ট কিন্তু আমি নিতে পারি। আমি সাডেন টেস্ট অথবা ভাইবার কথা বলছিলাম, তো আমি কিন্তু ক্লাস টেস্টই নিব, ভাইবা হয়তো নিব না, কারণ ভাইবা নিয়ে তেমন একটা যে তোমাদের জানা হয় বা ই হয়, তোমাদের ক্লাসে রেগুলার প্রেজেন্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আর ভাই অ্যাসাইনমেন্ট তো থাকবেই, সাথে তোমাদের ক্লাস পারফরমেন্স হিসাবে, ক্লাস পারফরমেন্সই বলা হয় অথবা অ্যাসাইনমেন্ট, আমি ক্লাস পারফরমেন্স নিব। সো ক্লাস পারফরমেন্স হিসাবে তোমাদের সাডেন টেস্ট হবে, সেই হিসাবে ক্লাসে যদি কেউ প্রেজেন্ট না থাকো, সে সাডেন টেস্টে মিস, তার পুরো 12 মার্ক বাদ যাবে, চলে যাবে, অ্যাটেন্ডেন্সে 2 মার্কস, সাডেন টেস্টে 10 মার্কস। সো সেই হিসাবে সবাই খেয়াল রেখো। আজকের ক্লাস এই পর্যন্তই, আর কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলো, বা এরপরও যদি কোনো সমস্যা হয় করতে যায় ম্যাথ তাহলে আমাকে বলো। সবাই আইডি গুলো দিয়ে দাও। আইডি দেওয়া হলে আজকের মতো ক্লাস এ পর্যন্তই, আর নেক্সট ক্লাস 10:30 থেকেই শুরু হবে, যেহেতু আজকে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে 11টায় নিয়েছি।